মেঘ পুরনো সবকিছু ভুলে নতুন ভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবেমাত্র। সেই ভাবনায় আগুন জ্বালিয়ে দিয়ে গেল বেটায়। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকা রক্ত জবার্নায় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই। হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতেই বন্যা বলল, কিরে কই তুই আসবি না? মেঘ কথা না বলেই কেটে দেয় কল। মেঘের গাল চুপচুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ। মনে মনে ক্ষুব্ধ হলো, গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে। এসির মধ্যে যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার। রাগে ক্ষোভে ওষ্ঠ উল্টালো। মনে মনে স্থির করলো আর কখনো আবির ভাইকে নিয়ে ভাবে না। আবির ভাই সত্যিই হিটলার। তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে? আমি ওনার কোন পাকা ধানে মই দিয়েছি? অভিমানী কণ্ঠে মনে মনে ভাবলো মেঘ। এসব ভাবতে ভাবতে কোচিং এ পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল তাই বন্যার পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসের স্যার আসতে আসতে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কিরে আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি, কই দেখা? মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে। তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে। দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাববো না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনলো। তারপর সশব্দে হেসে উঠলো বন্যা। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল, আমি সেদিনে বলেছিলাম এসব ক্লাস ট্রাস কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এর মধ্যে স্যার ক্লাসে আসছেন। দুজনেই ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিক না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, ওরা মুখস্থ করতে হবে। সকলের শাসন ভোলার চেষ্টায় মগ্ন মেয়েটা। আচ্ছা, আহ এই লেখিকাও আসলে মাঝে মাঝে একটু একটু ভুল করতে, মানে ওনার লেখা একটু ভুল আছে, যার জন্য আসলে আমার প্রবলেম হচ্ছে পড়তে। মাঝে মাঝে একটু একটু ওই যে মানে একটা লাইন 2-3 বার করে পড়তেছে এই কারণে। যেমন হচ্ছে এখানে উনি লিখছে হচ্ছে, আমি যে লাইনটার কি মাত্র পড়লাম, মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ নিচে এসে খাবার খেয়ে কোনো দিক না তাকি, আমি লিখছি কি ফ্রেশ নিচে এসে খাবার খেয়ে কোনো দিক না তাকিয়ে, এখানে হবে তাকিয়ে। আমি যেহেতু দেখে পড়তেছি আর ওনার লেখায় যদি এখানে এরকম ভুল থাকে, হ্যাঁ ভুল হইতেই পারে, কারণ উনি যেহেতু লিখছে ছোটখাটো দিয়ে একটা ওয়ার্ড মিসিং থাকতেই পারে। তো এই ওয়ার্ডটা যদি আমি না পড়ি, প্রথমবার তো ভুল পড়ি, দ্বিতীয়বার হচ্ছে, প্রথমবার ভুল পড়ি না, একটু আটকায় যায়, দ্বিতীয়বার পড়ার কারণ হচ্ছে আপনাদেরকে আসলে ভালোভাবে বোঝানো। আর আমি আসলে গল্প প্রথমে পড়ি না। প্রথমে পড়লে আসলে আমি আপনাদের সাথে গল্পটা উপভোগ করতে চাই। প্রথমে যদি একবার পড়ে ফেলি তাইলে এটা রোবটের মতো লাগবে। আমি আসলে রোবটের মতো পড়তে চাই না, যার জন্য আমি আপনাদের সাথে ওই একবারই পড়ি। আমি দ্বিতীয়বার কখনোই গল্প পড়ি না, বা হচ্ছে প্রথমবার পড়ে আপনাদের দ্বিতীয়বার শোনাই না। আশা করি আমার ব্যাপারটা বুঝবেন। আর মাঝে মাঝে আটকায় যাচ্ছি, দুইবার করে পড়তেছি, এর কারণটা হিসাবে বুঝে নেবেন যে অবশ্যই ওইখানে কোনো ঝামেলা আছে ওই লাইনে। সন্ধ্যার পরপর বাড়িতে ফিরে আবির। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে। কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া চিকেন পাকোড়া বানাবি প্লিজ? মা কাকিয়া তিনজনে যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছুই চায় না কখনো, কিছুই চায় না কখনো। খাওয়া নিয়ে কখনো নাক ছিটকায় না, পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা, শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। আবির আবিরের ঠোঁট দেখিয়ে কিছুটা আবির ঠোঁট দেখিয়ে কিছুটা হাসলো। তারপর সবেগে রুমে চলে গেল। এখানে লেখিকা লিখছে কি জানেন? আবিরের ঠোঁট দেখিয়ে কিছুটা হাসলো, তারপর সবেগে রুমে চলে গেল। আমার মনে হয়, আমি জানি না, আমার মনে হয় এখানে হবে আবির ঠোঁট দেখিয়ে চলে গেল, এরকম কিছু একটা হবে। যাই হোক, আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল, 10 মিনিট রেস্ট নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়ে এলো। একটু সামনে আসতেই চোখ পড়লো মেঘের রুমের দরজা খোলা। মেঘ নেই। আবির নিজের মতো এসে সোফায় বসলো। ভাইকে দেখে মিম আর আদি আগেই ছুটে পালালো। না হয় এসেই বলবে পড়াশোনা নাই। আবিরকে মালিয়া খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল, ওই তুই? আমি তো পার্টি অফিসে ভাইয়া, কোনো দরকার? কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে ভাইয়া? আবির সশব্দে হেসে বলল, বল কিছু হয়নি, চিকেন পাকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছি। কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে। পড়ার রুমে বসা অষ্টাদশীর বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো।
নিজেই নিজেকে প্রশ্ন করলো, আবির ভাইয়া হাসছেন, উনি বাসায় ফিরেছেন। তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়ায় ব্যস্ত হয়ে পড়লো মেঘ। তানভীর ফিরেছে 5-7 মিনিট হবে, ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার, তা তাদের জানাই আছে। এজন্য ধৈর্য নিয়ে বসে 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 বসেই ফোন ঘাটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটরের আসার জন্য। 40 মিনিট লেট, এখনো আসছে না। কি করবে বুঝতে পারছে না। পড়ছে কিছুক্ষণ, হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। তানভীর হঠাৎ ডাকলো, মেঘ এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাক শুনে কিছুটা কেঁপে উঠলো। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পড়েছে, মাথায় ওড়না দেওয়া, পেট পিঠ সবটাই ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখনও সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাই নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে। বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করছিল, সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। আবিরের চোখ পড়ে দূরের দরজায় দাঁড়ানো মেঘের দিকে। কয়েক সেকেন্ড পরেই হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির। উনি হাসি থামিয়ে জায়গায় লিখছে হাসি থাকিয়ে চোখ নামিয়ে নিল আবির। তানভীর তৎক্ষণাৎ বলে উঠলো, মেঘ পাকোড়া খাবি? আয় খেয়ে যা। মেঘ যেন বড়সড় টাসকি খেলো। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানভীর আবারও ডাকলো, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি। মেঘ দুপা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়লো। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল মেঘ। তানভীর আর আবিরও বেশি কথা বললো না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটলো। মিটিং আছে তার। ভাই ডেকেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরো 30 মিনিট। পড়তে পড়তে খিদে পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো, কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে, আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছেন। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিস নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞেস করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবে উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে, বললো খিদে পেয়েছে। তেমন কথা নেই কারোর মুখে। আবির কোন রকম অল্প স্বল্প খেয়ে রুমে চলে গেল। গতরাতে ঘুমায়নি ছেলেটা, সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে, এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া আবির ভাই আমায় পাবেই না, বকবে কিভাবে আর মারবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেঙে কান্না করে দেয়। আচ্ছা, ভেবে হবে মেবি, ভেবে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? যাই হোক, এ পর্যন্ত ছিল আমি একটু ভালোবাসি তোকে পর্ব 7। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলে চোখ রাখবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আর হচ্ছে আমি গল্প, অনেকেই কমেন্ট করেন, আমাকে কমেন্ট করতেছেন বা করেন যে আমাকে গল্পটা আগে পড়ার জন্য। আপনারা হাজার বললেও আমি গল্প আগে পড়বো না, কারণ আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, বা শেয়ার করে নিতে চাই, ভাগাভাগি করতে চাই। এখন আমি যদি গল্পটা আগে পরে যদি পড়ি, বা আগে যদি পড়ে তারপর হচ্ছে আপনাদেরকে আবার পড়তে শোনাই, তখন আসলে ব্যাপারটা হয়ে যাবে কি, আমি বইয়ের পড়া পড়তেছি, রিডিং। মাঝে মাঝে আমি নিজে থেকেও আটকে যাই। মাঝে মাঝে লেখিকাদের যে ভুল থাকে, ভুল হইতেই পারে, আমি ওনাদের আসলে দোষের কিছু বলতেছি না, ওনাদের মধ্যে লেখার মধ্যে আসলে ভুল থাকতেই পারে, যেহেতু লিখছে অনেক বড় করে, হয়তো রিচেক করেনি, তো ভুল থাকতেই পারে। এই জন্য হচ্ছে আপনার দুইটা জিনিসই আটকে যায়, একটা হচ্ছে নিজে থেকে আটকে যায়, আর একটা হচ্ছে লেখিকাদের ভুলের কারণে আটকে যায়। তো আমি আসলে আটকে যাইতে চাই, সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে, রিয়েলিস্টিক লাগে। একটা না রোবটের মতো পড়ে গেলে আসলে আমার মনে হয় না কোনো জিনিসই সুন্দর লাগে। কোনো মানে সুন্দর জিনিসের মধ্যে যদি খাত না থাকে, তাহলে আসলে ওই জিনিসটা পরিপূর্ণ হয় না। আমি বলতেছি না যে আমার এগুলো সুন্দর, এটা বলতেছি না। আমি চেষ্টা করি সুন্দর করার। আশা করি আমি আপনাদের সামনে আপনাদের মনের মতো করে না করতে পারলেও
মোটামুটি করতে পারি, মানে আমি খুব খুব করে চেষ্টা করি আপনাদের মনের মতো করে দেওয়ার। আমার ভুল ত্রুটিগুলো বরাবরের মতোই মাফ করে দিয়েন। এত এত ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসেন, পাশে থাকেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়েন। আজকে আসছি, আল্লাহ হাফিজ। আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব 8, লিখেছেন সালমা চৌধুরী। মনের উপর কারো হাত নেই, মনকে আমি যা বোঝাবো আমার মন তাই বুঝবে। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে, রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7টা থেকে 7টা 30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরো বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছু খায়নি, খিদায় পেট চোচো করছে। দৌড়ে নিচে গেল মেঘ। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেল হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? মেঘ জবাব দিল, আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হালিমা খান আবারও জিজ্ঞেস করলেন, তুই কখন উঠেছিস? মেঘের শান্ত জবাব, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছু নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনায় তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডে স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়, ওঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলা উঠেছে, পড়তে পড়তে ক্ষুধা লাগছিল, তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। আলী আহমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা। বসে আছে 4 ভাই বোন। মিম আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়ে চড়ে বসলো, মুখ গোমরা করে উত্তর দিল, কিছু হয়নি। তানভীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসের জন্য বেরিয়ে পড়লো। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পরই দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরো 2জন বন্ধু আছে, একজন রাকিব আর একজন রাসেল। আবিরের পরেই তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর আগে থেকে আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছু নেই, আর কিছুতে নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আলী আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিল। মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে। তারপর আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবেন না? আলী আহমদ খানের মনোযোগ সরলো টিভির দিক থেকে। এক পলক তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন শাহরিয়ারের নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, তুমি আসছো না কেন, পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। আলী আহমদ খানের জবাব, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আলী আহমদ খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? শাহরিয়ার ঠান্ডা কণ্ঠে বলল, তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফিজ। আলী আহমদ খান বললেন, সাবধানে থেকো, আল্লাহ হাফিজ। আলী আহমদ খান মেঘকে জানালেন। মেঘ কি বলবে বুঝে উঠতে পারলো না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি থেকে নামছিল তানভীর। মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়েচেড়ে বলে, শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আমায়,
তানভীর কপাল গুটিয়ে বলল, তাতে মন খারাপ করার কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। তানভীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান শুনেছি, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যে ছেলে জীবনে পড়াশোনাই করে না, সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্ধব হয় না যেন। তানভীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলেই ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকেই আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মেঘ নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে মেঘ। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করে আবিরের থেকে দূরে দূরে থাকতে চাইছে। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসের কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘ খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল। 2টায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। মুখে তুললেই দুই লোকমা মুখে তুললেই কারোর পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ। আবির খাবারের টেবিলের দিকে আসছে, অমনি মেঘের গলায় খাবার আটকে গেল। খাবারটা গিলতে পারছে না মেয়েটা, কোন রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামুনিকে খাবার দিতে বলল। বসলো মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে। মেঘের চিবুক নামলো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা, এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসেও যাবে না। কে চায় স্বেচ্ছায় মায়ের খেতে? কোন রকমের খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ালো, নাকে মুখে খাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ। সারা শরীরের কম্পনের মাত্রা তীব্র হলো, কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু আজ তাকে বলতেই হবে, হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। মেঘের সহজ সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা। এর মধ্যেই হালিমা খান আবিরের জন্য খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ায় মনোযোগ দিল। হালিমা খান আবিরের উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরুভার কণ্ঠে উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিকমতো খেতে হবে, সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না? সব দোষ এই মেঘের, থাকবই না এই বাড়িতে। উঠতে চাইলো টেবিল থেকে, তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন, এ জানে আবার থাপ্পড়ি না মারেন। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুতগতিতে খাওয়া শুরু করে। আবির রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলেন, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মুখের ভাতগুলো কোন রকমের গিলল। মনে মনে ভাবলো, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবেন। জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে, কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটার কথা, মনের উপর কারোর হাত নেই, মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয়। সোফার কাছে পর্যন্ত যেতেই মিমার আদি এসে জাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিসফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। মানে বলতে বলছে আর কি। আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে, কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলে উঠলো, প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে, তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা। আবিরের খাওয়া শেষ। এদিকে আসতে দেখে মেঘ তাড়াতাড়ি রুমে
চলে যেতে চাচ্ছে, কিন্তু আদি আর মিম আরো করুণ স্বরে বলছে, প্লিজ আপু তুমি বলো না। এবার মেঘ রেগে কটমট করে বলে, আমি বললাম তো পারবো না। মিম আর আদি এবার চুপসে গেল। মেঘ আর এক মুহূর্তও দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে ওঠায় ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ। মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নিবে বাইকে তোদের? সেগুড়ে বালি। আবির কণ্ঠ তিনগুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে ওঠাবো না। কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দিব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। আদি আকস্মাৎ প্রশ্ন করে বসলো, তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠেই বলল, এখনো তানভীর আমার বাইকে ওঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের সম্পর্ক কি? নিমার আদি বোবা হয়ে রইল। মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয় না। ছি। সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের, বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়। রুমে গিয়ে সোজা শুয়ে পড়লো। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একবারের জন্য ফেসবুকে ঢোকেনি সে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে আবির ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, সাথে ছোট করে ক্যাপশন দিয়েছে, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। লেখাটা আবার পড়ি, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো, তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো। মনে মনে আওড়ালো, উনি কি তাহলে সত্যি কারোর সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ মনের ভেতর থেকে জবাব এলো, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের উপর রেগে আছে। তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির রুমে এসে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপে আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করেছেন, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা। বোরকা পরে হিজাব পরে এসেছেন, গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছেন ওনার কথা বলার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এত ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে, জানালো ওনার কাছেই পড়বে সে। আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন। তারপরও মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে, তাহলে আমি নতুন টিউটর আনবো, তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গোছানো, প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের করা নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামুনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরো 2 দিন, দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেতে আসলেও মেঘ আগে আগেই খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি, অল্পতে কান্না করার স্বভাব তার। আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে 9 বছরের উপরে কথা বলেনি একটিবারের জন্য। আবির দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র, কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিং এর জন্য বের হয়। দুপুরে আবির থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে জান্নাত আপু পড়িয়ে যায় 7:30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না, দেখা হবে কিভাবে? সে রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবিরের কথা খুব মনে হচ্ছে তার, তাই আবিরের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে,
তারপর আর দেখেই সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার, মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টা। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব চলছে, পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবিরের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা চাপানো, আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব চলছে, সেটার আলোয় সেটার আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির কোথাও নেই। বিছানা টান টান করে পাতানো, টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপে আলো জ্বলছে। চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে আবির ভাইকে এখনো ফিরেনি। নিজের রুমের দিকে ফিরে এক কদম এগোতেই কানে ভেসে আসছে গানের সুর। দাঁড়িয়ে পড়লো মেঘ। মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয় তো? আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে। সন্ধ্যাবেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায়। সারা রাত ছাদেই থাকেন, এই ভয়ে ছাদে পা বাড়ায় না সেদিকে। সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তানারা গাইতেছেন? আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়েছে মেঘ। একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে। ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তানারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপরও আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়লো। সিঙ্গেল সোফার উপর হেলান দিয়ে বসে আছে একজন। চাঁদের উপর থেকে মেঘ